অনেকেই প্রশ্ন করছেন যে দরদে আমি ডাবিং করিনি কেন? সত্যিকার অর্থে কোন সুপারস্টার বাংলাদেশে, কোন মেগাস্টার জীবদ্দশায় এমন ক্রেজি ফ্যান কেউ পায়নি। শুধু ফারজানা না, টোটাল যে সাকিবিয়ান ফ্যামিলি সারা বিশ্বে বাঙালিদের ভেতরে এটা সালমান শাহ পায়নি। এমনকি আমি বলবো যে রাজ্জাক ভাইও পায়নি। ফারজানাকে ধন্যবাদ জানাবো। ওর ভিতরে রয়েছে এই একই ধরনের রয়েছে সোনাল চনের মতো দরদের। সুতরাং এই ক্রেজিনেসের জন্য স্যালুট ফারজানাকে এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আমার এই তানভীর তারিকস অপিনিয়নে আপনাদেরকে স্বাগত। দেখেছেন যে দরদ প্রসঙ্গে আমি বেশ কিছু কন্টেন্টে কথা বলেছি। অনন্য মামুনের ইন্টারভিউ সেশন হয়েছে আমাদের 4 থেকে 5 বার। অনেকেই প্রশ্ন করছেন যে দরদে আমি ডাবিং করিনি কেন? প্রশ্নের জবাবটা দিয়ে তারপরে আমি শাকিব খান এবং সাকিবিয়ান প্রসঙ্গে আসি। প্রথমত, যেহেতু আমি নিউজ কাস্টিং করি না, বাট এটা আমি তানভীর তারেক হিসেবে এসেছি এবং আমি আসলে ফিল্মের পর্দায় তো ফ্যামিলিয়ার না। কখনো ফিল্মের পর্দায় আপনারা আমাকে দেখেননি, আমি নিজেকেও কখনো দেখিনি। সুতরাং আমি চেয়েছিলাম যে একটি, যেহেতু নিউজ কাস্টিং এ এবং খুব দরাজ ভরাট একটা কণ্ঠ বলবে কে খুন করেছে সরফরাজকে, সো ওই জায়গা থেকে মনে হলো যে একটা বোল্ড ভয়েস যাবে এবং যেহেতু একই মুভি কয়েকটা ভাষায় ডাব হবে, সুতরাং একজনকে দিয়েই সেটি করতে চেয়েছিলেন নির্মাতা এবং আমাকে বলেছেন যে আপনি ডাব করবেন কিনা। তো আমি আমার উপরেই ছেড়ে দিয়েছিল। আমি সেটা ভেবেই যে একটা বোল্ড ভয়েস যাক, ভালো লাগবে। কিন্তু সত্যিকার অর্থেই আমার আফসোস হয়েছে যে এইটি আমি নিজে ডাব করলে ভালো হতো বা আমার নিজের ভালো লাগতো। অন্যের ভালো লাগতো কিনা সেটা তো আমি জানি না। সুতরাং এইটা গেল আপনাদের প্রশ্নের উত্তর যে আমি কেন ডাবিং করিনি। অনন্য মামুন আমাকে খুব সম্মান দিয়েছে এই ছবিটিতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেহেতু যুক্তরাষ্ট্রে, আমার ফ্যামিলি যেহেতু বাংলাদেশে, ওরা সীমান্ত স্কয়ারের ছবিটি দেখেছে। আমার মা, আমার ছেলে, আমার স্ত্রী সহ আমার কাজিন ব্রাদার সবাই মিলে দেখেছে। তো দেখার পর আমার ছেলে যেহেতু জানতো না, ওদের বলেনি এবং চিৎকার দিয়ে উঠেছে, আমাকে সেখান থেকে ফোন করেছে। তো আমার কাছে এটা একটা অভূতপূর্ব মানে সার্থকতা আমি বলবো, যে কারণ আমি তো আর অভিনেতা নই, কিন্তু এই আমার সন্তানের বা এই যে এক্সপ্রেশন বা এক্সপ্রেস করা, ও যে হতবাক হয়ে গেল, এটা আমার সত্যিকার অর্থেই থ্যাঙ্কস টু অনন্য মামুন, আমার দীর্ঘদিনের বন্ধু, দীর্ঘদিনের ঝগড়ার সঙ্গী। আমি ওকে নিয়ে যত সমালোচনা করেছি, আমার মনে হয় না এত সমালোচনা কাউকে নিয়ে করেছি, কিন্তু ওকে ভালোবাসি। দরদ মুভি নিয়ে আমি বিচ্ছিন্নভাবে বলেছি, কিন্তু রিভিউ দেইনি। রিভিউ দেওয়ার না দেওয়ার একটি কারণ, যেহেতু আমি 2 মিনিটের জন্য হলেও আছি, অনেকে মনেই করতে পারেন যে আমি যতটুকু ভালো বলবো বা আজ থেকে বলবো, আবার খারাপ বললে আপনারা ভাববেন যে আচ্ছা অভিনয় করেছে তারপরও আবার খারাপ বলে। আবার সাকিবিয়ানদের আমি ভীষণভাবে সমাদর করি এবং ভয়ও পাই এবং সেই জায়গা থেকে বাট আই লাভ এই সাকিবের ফ্যান বেজ। আমি সাকিবের ফ্যান বেজ সম্পর্কে একটি কথা বলি যে আমি এখানে একটু নিউ ইয়র্ক সিটি থেকে একটু দূরে, অর্থাৎ বাঙালি পাড়া থেকে একটু দূরে একটি হলে আমি দেখেছি রাজ হামিদের আমন্ত্রণে। রাজ হামিদ এখানে ছবিটি ডিস্ট্রিবিউট করছেন এবং ছবিটি দেখে আসার পর ফারজানা, আপনারা সবাই জানেন নিউ ইয়র্কে সাকিবিয়ানদের যত, মানে আমি বলবো যে বিগেস্ট সাকিবিয়ান, মানে ওর মতো সাকিব ফ্যান আমি এখন অব্দি পাইনি। বাংলাদেশে আছেন বিচ্ছিন্নভাবে বেশ কয়েকজন খুবই ক্রেজি ফ্যান, কিন্তু সত্যিকার অর্থে যে এরকম ফ্যান পাওয়া, আমি মনে করি যে একজন সুপারস্টারের ভাগ্য বা মেগাস্টারের ভাগ্য। আমি দরদ মুভিটি দেখার সাথে সাথে দরদের যে সোনাল চৌহান ক্যারেক্টারটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল এটা ফারজানাই, কারণ যে ক্রেজিনেস, একজন সুপারস্টারের প্রতি একজন ভক্তের ক্রেজিনেসটাই দেখানোর চেষ্টা করেছে, সেখান থেকে গল্পের মোটিভটা অন্যদিকে মোড় নিয়েছে, বা থ্রিলার বা সাইকো থ্রিলার বা একদম সাইলেন্ট কিলিং যে ব্যাপারটা, সো ওই জায়গাটা নিয়ে গিয়েছে। কিন্তু ওই সোনাল চৌহানের যে ক্যারেক্টারটা মনে হলো যে একদম হয়তো মামুন ফারজানাকে দেখেছে বা ফারজানার গল্পটা অবজার্ভ করেছে, সেটি নিয়ে লিখেছে। আমার কাছে এটা অনেস্ট অবজারভেশন। এটা আমি বেরিয়ে, ফারজানা আমাকে দুটো প্রশ্ন করেছিল, আমি এটা বলতে পারিনি, বাট আমার কন্টেন্টে বলছি। আমি এই কারণে বলছি যে দেখেন, বিচ্ছিন্নভাবে সাকিব
বা সাকিবিয়ানদের প্রসঙ্গে আমার নানান কনটেন্টে কথা হয়েছে, তর্ক হয়েছে। ওরা আমাকে গালিগালাজ করেছে। আমি আবার ডিফেন্ড করার চেষ্টা করেছি। কিন্তু সত্যিকার অর্থে কোনো সুপারস্টার বাংলাদেশে, কোনো মেগাস্টার জীবদ্দশায় এমন ক্রেজি ফ্যান কেউ পায়নি। শুধু ফারজানা না, টোটাল যে সাকিবিয়ান ফ্যামিলি সারা বিশ্বে বাঙালিদের ভেতরে এটা সালমান শাহ পায়নি। এমনকি আমি বলবো যে রাজ্জাক ভাইও পায়নি। এমনকি মান্না ভাইকেও বলা যায়, বা অনেকেই, জসিম ভাই, যাদের ফ্যান বেজ আছে তাদেরও কিন্তু প্রচন্ড ফ্যান বেজ ছিল। কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা এখনকার যে তুমুল তাণ্ডব এবং ট্রেন্ডে থাকা সাকিবকে নিয়ে সবাই কথা বলছে, সবাই উদ্গ্রীব হচ্ছে, সবাই একটা কনসাসলি বলার চেষ্টা করছে, কারণ সাকিবিয়ানরা যদি তেড়ে আসে। দেখেন, এটা কিন্তু এই ব্রিগেডটা কিন্তু কখনো কোনো তারকা ছিল না। এবং সবসময় যে কেউ একটা সাকিবিয়ান বা সাকিবের ছবিকে খারাপ বলতে গেলে 10 বার ভাবে, আচ্ছা খারাপ বলবো, কোনো একটা সমালোচনা করবো, সাকিবিয়ানরা আবার তেড়ে আসে কিনা। এই ব্রিগেডটা কিন্তু, এই ক্রেজিনেসটা, মানে আমি মনে করি যে 3 জন তারকার এখনো বাংলাদেশে রয়েছে খুব পজিটিভ ক্রেজিনেস। মেবি আই এম রং, বাট আমি আমার মতো করে এটি বিশ্লেষণ যে শাকিব খান, জেমস এবং আসিফ আকবর, এই 3জনকে আপনি দেখবেন যে এই 3জনার যে পরিমাণ ভক্ত অনুরাগী, তারা কিন্তু কোন রকম সমালোচনা সহ্য করতে পারে না এবং তাদের জায়গা থেকে খুব প্রচন্ড আকুল ভালোবাসা দেখানোর চেষ্টা করে। সো ফারজানাকে আমি এই অর্থে স্যালুট জানাই। ফারজানার সাথে আমার দরদ দেখার পরই প্রথম মানে সাক্ষাৎ হলো। এর আগে ফোনে কথা হয়েছে, ফেসবুকেও আমাকে গালাগাল দিয়েছে, সমালোচনা করেছে। দ্যাটস ফাইন, আমি রিসিভ করেছি এবং সেটি নিয়ে মজাও করেছি ওর সাথে। সো ও এখানে যেমন টাইম স্কয়ারের এর আগের মুভিতে ও নিজে কেক কেটেছে, ওর উদ্যোগে রাজ হামিদ ক্যাম্পেইনের প্ল্যানটা করে। একটা ছবি রিলিজ শুধু না, একটা ছবির ক্যাম্পেইনের জন্য একজন ভক্ত হিসেবে সে ইউটিউব কন্টেন্ট করুক, সে অন্যান্য কন্টেন্ট করুক, যে কারো এই ধরনের ফারজানা খুব প্রয়োজন আমি মনে করি। আমি জানি না এটা বাই লাক বলেন, তার যোগ্যতা বলেন, শাকিব খানের অর্জন বলেন, এটি যেভাবে ব্যাখ্যা করেন, এই ফারজানার মতো তারকা বা বিজয়, আমি কয়েকজনের নাম আমি খুব চিনি, কারণ আমার লাইভ করলে তারা আসেন, কমেন্ট করেন বা কথা হয়েছে। সুতরাং আমি, এবং কোনো কিছু ভুল ঠিক কোনো সমালোচনা করলে সাথে সাথে সেটা প্রোটেস্ট করা, কেন বললেন, ছড়িয়ে যাওয়া, সেটার প্রতিবাদ নিয়ে কন্টেন্ট তৈরি করা, এই বিষয়টাকে আমি স্যালুট জানাই। এবং আমি মনে করি যে শাকিব খান হইতে তো সবাই চায়, আশপাশে যারা কাজ করছেন সমকাল, মানে সমপর্যায়ে তো নেই, সাকিব এখন মোস্ট সিনিয়র, কারণ তার সাথে যারা কাজ করতে তারা বেশ খানিকটা ক্যারিয়ারের জুনিয়র। এখন মোস্ট সিনিয়র তারকা হচ্ছে, হিরো হচ্ছে শাকিব খান আমাদের। সুতরাং তাদের মতো এই স্টারডম যারা ক্রিয়েট করতে চাচ্ছেন, আমি মনে করি যে ভক্তদের কাছে সরল থাকেন, এটা খুব জরুরি। এবং আমরা প্রচুর সমালোচনা করি সাকিবের, প্রচুর কথা বলার চেষ্টা করি, কিন্তু দেখেন চুপ হয়ে থাকেন এবং যখন কার্টেসি মেনটেন করা সেটি করেন। হ্যাঁ, আমি সাকিবের এখনো সমালোচনা করি বা করতেই চাই যে ও পাবলিক ডোমেইনে যখন কথা বলে তখন একটু এলোমেলো হয়ে যায়, তখন কথাগুলো আরো যদি গুছিয়ে কথা বলার চেষ্টা করে, কারণ ও তো আসলে চুপচাপ থাকতে পছন্দ করে। এবং যখনই পাবলিক ডোমেইনে কথা হয়, প্রশ্ন হয় বা কোনো বক্তৃতা হয়, তখন মনে হয় যে না, কথাগুলো আরো সাজিয়ে আরো দারুণভাবে যদি শাহরুখ আমিরদের মতো কথা বলতে পারতো ভালো হতো। সো ওই জায়গা থেকে আমরা তো প্রত্যাশার জায়গায় রাখতেই পারি। সুতরাং ফারজানা, তোমাকে ধন্যবাদ। তোমার সাথে এই গ্রিট অ্যান্ড মিট এবং তোমার এই ইন্টারভিউ দিতে পেরে আমার ভালো লেগেছে। দরদ মুভির এই প্রসঙ্গ নিয়ে আমি বারবারই আসতে চাই। আমি জাহিদ আকবরের ইন্টারভিউ নিয়েছি, জাহিদ আকবরের সেশনটা খুব শিগগিরই রিলিজ পাবে, রাজ হামিদের ইন্টারভিউটা খুব শিগগিরই রিলিজ পাবে। সুতরাং এইগুলো দরদ নিয়ে আমি আসলে একটা জায়গায় খুব কনসিস্টেন্সি রাখতে চাই যে দরদটা নিয়ে সত্যিকার অর্থেই এতদিন পর এবং এই সময়ে একটি ছবি হিট হওয়া, তাকে নিয়ে আলোচনায় রাখা পরবর্তী ছবির জন্য খুব প্রয়োজন। কারণ আমরা সত্যিকার অর্থেই এই রাজনৈতিক কুটচাল, হাঙ্গামা, অমুক তমুক এগুলো থেকে ফিরিয়ে একেবারে নির্মল বিনোদনে আমরা শিল্পী সমাজ বা সৃজনশীল মানুষ, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা ফিরতে চায়। দেখেন, কেউই কিন্তু বলছে না, প্রায় 5 লাখের ওপরে শুধুমাত্র কলাকুশলী রয়েছে যারা ঢাকায় কাজ করে, তাদের পরিবার 5 লাখ পরিবার, আপনি 5 জন করে গুনেন, 25 লাখ মানুষ এই শিল্প সংস্কৃতি
সাহিত্য, লাইটম্যান, সাউন্ডম্যান, স্টুডিও, স্ক্রিপ্ট রাইটার, সাইড অ্যাক্টর, ড্যান্সার, কোরিওগ্রাফার, এগুলো নিয়ে এই যে একটা ইন্ডাস্ট্রি, তারা যে পরিমাণ পরিশ্রম করে একটি আনন্দ দেয় এবং বিনোদনের খোরাক জোগায়, একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, সেই জায়গায় কি আমরা কেউ ভাবছি না, ভাবছি যে এত এখন রাজনীতির বিষয়, এখন এসব নিয়ে ভাবার কোনো টাইম নাই। কিন্তু এরাও তো মানুষ, এবং এদের এটাও একটা বড় ইন্ডাস্ট্রি আমরা ওন করি না করি, সেটা ব্যাংক লোন দিক না দিক, সেটাকে স্বীকৃতি দিক না দিক, এতগুলো বড় একটা পরিবার বিলং করে, এবং তারা ভালোবেসে একদম আত্মার খোরাক জাগিয়ে পরিবারকে, সন্তানকে বড় করে এবং নিজে বেঁচে থাকার চেষ্টা করে। সুতরাং এই জন্য আমি মনে করি যে একটা পজিটিভ ভাইব তৈরি করা দরকার যে কোনো ছবি রিলিজের ক্ষেত্রে। সেটি আমি, আপনি বা ফারজানা বা যারা ইউটিউবার রয়েছেন, মালেক আফসারি ভাই, যারা কথা বলেন, আমি পলিটিক্যাল শো করছি, অন্যান্য বিষয়ে কন্টেন্ট করছি, কিন্তু ফিল্ম নিয়ে আমি কেন কথা বলছি না, এটা আমার অনেকে প্রশ্ন করছিলেন যে এটা নিয়ে আপনারাও তো বন্ধ হয়ে গেলেন। সুতরাং এই জারিটা থাকুক। আমরা যে কোনো ছবি নিয়ে, যেমন আমি রঙিলা কিতাব দেখলাম, রঙিলা কিতাব নিয়ে আমি একটি আলোচনা করব পরিমণির এই সিরিজটা নিয়ে। সুতরাং এই কথাগুলো যারা কন্টেন্ট করেন, তাদের প্রত্যেককে দেখছি যে রাজনৈতিক কন্টেন্ট, মানে আমি নিজের দায় নিয়ে বলছি, পাশাপাশি সাংস্কৃতিক আলাপটা, কালচারাল আলাপটা আমরা শুরু করি, এবং এই মোটিভেটটা খুব জরুরি। ফারজানাকে ধন্যবাদ জানাবো, ওর ভিতরে রয়েছে একই ধরনের রয়েছে সোনাল চনের মতো দরদের। সুতরাং এই ক্রেজিনেসের জন্য স্যালুট ফারজানাকে, এবং ধন্যবাদ। তোমার সাথে দেখা হয়ে, এবং দরদ মুভির যে ওয়ার্ম রিসেপশন পাচ্ছি, প্রচুর মানুষ কথা বলছে, জানতে চাইছে, কৌতূহলী হচ্ছে, একমাত্র শাকিব খানের ফ্যান বেজের জন্য। সুতরাং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুপারস্টারকে। আমি মিস করেছি। শাকিব খান দেখেছে বাংলাদেশে 3টি হল একসাথে বুক করে, এবং তাদের সাথে তারকারা ছিল। ছোট্ট একটা বিষয় তুলে আমি আজকের এই বক্তব্য শেষ করব যে শাকিব খান এখন একই সাথে বিজনেস পার্সন হিসেবে কাজ করছেন, ক্যাম্পেইন করছেন, এবং সেই বিজনেসটা সম্প্রসারণ করার জন্য চেষ্টা করছেন। তার পার্টনার রয়েছে, বাট শাকিব খান প্রতিষ্ঠানের চাইতেও শাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় স্কাল্পচার, বড় একটা অধ্যায় এবং বড় একটা ল্যান্ডমার্ক। সেই জায়গায় তার ড্রেস, আমি দেখলাম যে মাহমুদ মানজুরও লেখা লিখেছেন, এবং আমি জাস্ট এটা নিয়ে ভাবছিলাম যে এটা সত্যিকার অর্থেই একজন সুপারস্টারকে সারাক্ষণ সবসময়, যে আমি কোনো প্রতিষ্ঠানের বিরোধিতা করছি না, কিন্তু শাকিব খান যে স্টারডম, ফ্যান বেস, সে জায়গায় মনে হয় একটা ইউনিক জায়গায় থাকা উচিত। ঠিক আছে, তার প্রোগ্রামের, তার কোম্পানির যখন ক্যাম্পেইন, তখন মনে হয় ড্রেসটা জুৎসই, কিন্তু সর্বক্ষেত্রে যে সেই ক্যাম্পেইনটা নিয়ে ঘোরেন এবং সেই ড্রেসটাই নিয়ে থাকেন, এটা মনে হচ্ছে যে খুবই, আমার কাছে, আমি কিভাবে ব্যাখ্যা করব, যে মানে শাকিবের আরো অনেকগুলো কোম্পানি হবে, কিন্তু সবসময় কি কেকেআর এর গেঞ্জি পরে শাহরুখ খান থাকেন তো না। ওর রেড চিলির বিশাল বড় প্রোডাকশন, রেড চিলির গেঞ্জি পরে কি সবসময় হাঁটেন তো না। সুতরাং শাকিবকে তো আমরা ওইভাবে দেখি। সো ওইভাবে আমি মনে করি যে যদি একটা জায়গা থেকে এই সমালোচনাটা না, এই প্রস্তাবনাটা যদি রাখেন, আমার মনে হয় যে আমাদের চলচ্চিত্র অবশ্যই মানে সেটি ইউনিক জায়গায় থাকবে। শাকিবকে আমরা সার্বজনীনভাবে সুপারস্টার মানতে বাধ্য হচ্ছি, এবং সেটিকে ওন করছি। সুতরাং আমার প্রস্তাবনাটা এটাই যে একটি প্রতিষ্ঠানে গেঞ্জি পরে সবসময় বা লোগোটা বিল্ড আপ করার জায়গাটা আসলে অনেক ক্ষেত্রে, কিন্তু এটি মনে হয় একটুখানি দৃষ্টি কটুই লাগছে আমার কাছে। এনিওয়ে, এটি আমি ভুল হতে পারি, এটি আমি অনেক ক্ষেত্রে হয়তো শাকিব পড়েন না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি দেখছি। সুতরাং এটি আমি বলারও কেউ না, যে বলাটা একটু অন্যভাবেও শোনায় যে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, আপনি বলার কে? কিন্তু আমি একজন অনুরাগী হিসাবে, ধরে নিন আমি একজন সমালোচক হিসেবে বলছি যে এটি মনে হয় যে এটি না করে তার নিজস্ব ইউনিকনেসটা যদি রাখতে পারেন, দ্যাটস ফাইন। এবং আরো বড় অনেকগুলো প্রতিষ্ঠান থাকলে অনেকগুলো লোগো বাড়তে তো থাকবে না। সো এটিকে আমাদের মেগাস্টার বা সুপারস্টার যাই বলি না কেন, বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম, একমাত্র বাণিজ্যিক সফল একজন তারকার নিয়ে তো একজন ভক্ত, একজন সংস্কৃতিকর্মী হিসেবে এই কনসার্নটুকু আমি বলতেই পারি। কি বলেন? ভালো থাকবেন, ভালো রাখবেন, মতামত দিবেন, গালিগালাজও করতে পারেন, বাট প্রাসঙ্গিক আলাপে রাখুন আমাকে। এবং সবাইকে অনুরোধ করছি, আপনারা শিল্প সংস্কৃতি, সাহিত্য, বই পড়া, গানের রিভিউ, ফিল্মের রিভিউ, এগুলো নিয়ে আমরা সরব হই, আমরা নিঃশ্বাস নিই, আমরা সবার জন্য, সবার আসলে বাংলাদেশটা আমার, আপনার, তোমার, তোদের, সকলের। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।